মমতা ব্যানার্জি যে রাজনীতি করছে তার থেকে আমাদের কম রাজনীতি হচ্ছে। মুসলমান, হিন্দু, বাঙালি, অবাঙালি, ওই বাহিরাগত এইসব নিয়ে রাজনীতি। আমাদের বিরুদ্ধে আমাদেরই দল নেতারা সব থেকে বেশি। আরে কালকে যদি আমাদের পার্টির লোক যদি বলে দেয় রাকেশ সিং কেন আসলো, এখানে নিজেদের বিভীষণ এত আছে না কি আমাকে পুরো এখানে ভিলেন বানিয়ে দিবে। বিভীষণ কারা সবাই জানে, একটা বিভীষণ তো দিলীপ ঘোষ। একটা নেতা বলছে কারো ব্যক্তিগত জীবনে ঢুকার আমাদের কাজ নেই। আরে কেন কাজ নেই ভাই? আপনি করলে রাসলীলা আর আমার হলে চরিত্র লীলা। জগন্নাথ চ্যাটার্জি জেনারেল সেক্রেটারি, পোস্ট আর টিকিটের সামনে তোমরা আর হামলা মামলার সময় আমরা, কোনোদিন হবে না। লোকসভা ইলেকশনে জিতিয়েছি কিন্তু আমাদের কোনো ভ্যালু নেই। ভ্যালু কার? যে পয়সা রোজগার করে তার ভ্যালু, যা ইলেকশনের টাইমে যে টাকা বাঁটবে তার ভ্যালু। বিজেপি নেতৃত্বকে বলবো কি সব গুটবাজি ছেড়ে, কে সুকান্ত মজুমদার গুট, কে বंसल গুট, কে মালবিয়া টুইটার জি গ্রুপ, কে কার গ্রুপ, কে অমিতাভ চক্রবর্তী, সব ছেড়ে আমাদেরকে ডাকুন। কলকাতা বুকে যদি 2000 ছেলে না দিই আমি রাজনীতি ছেড়ে দিব, কাঁপিয়ে না দিই রাজনীতি ছেড়ে দেবো। কি বিজেপি পুরো কলকাতার বুকে কোন কোন বড় বড় নেতা ঠান্ডা ঘরে বসে আছে, কোন নেতা বসে আছে ঠান্ডা ঘরে, চেক করা উচিত। গত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি একবার সুকান্ত মজুমদার, আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাদেরকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। মহেশতলার ঘটনা আমরা দেখেছি, ডায়মন্ড হারবারের ঘটনা আমরা দেখেছি, কিন্তু আজকে ঠিক দুপুর 12:35 শুভেন্দু অধিকারী তার কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী এবং তার যে কর্মীরা ছিলেন তাদেরকে নিয়ে কনভয় নিয়ে যখন কোচবিহারে প্রবেশ করলেন, তখন দেখা যাচ্ছে তার গাড়িকে কেন্দ্র করে একদিকে যেমন পথের একধারে পুলিশ রয়েছেন, রাজ্য পুলিশ রয়েছেন, অপরদিকে বেশ কিছু তৃণমূল সমর্থকরা রয়েছে, তাদের হাতে দলীয় পতাকা রয়েছে, কালো পতাকা রয়েছে এবং শুভেন্দু অধিকারীর গাড়িকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়েছে, তার কনভয়ের কাঁচ ভেঙে গিয়েছে। রাকেশ দা এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন। রাকেশ দা, আপনাদের দলের এলওপি অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার উপর আক্রমণ করা হচ্ছে, কিন্তু বিজেপির যে বাংলার নেতৃত্ব রয়েছেন, শীর্ষ নেতৃত্ব, তারা এখনো চুপচাপ রয়েছে। তাদের তরফ থেকে কোনো রকম নিন্দা কিংবা কোনো রকম মন্তব্য শোনা যায়নি কেন? আমি সব থেকে প্রথম আপনাকে বলি কি এলওপি হাইকোর্ট অর্ডার নিয়ে ওখানে কুচবিহার গেছেন, ওখানকার এসপি বলিনি বা কোনো এরকম অর্ডার দিইনি। হাইকোর্ট বলেছে আমাদেরকে ওখানে প্রোগ্রাম করতে জন্য, তারপরে প্রোগ্রামটা হয়েছে। এর আগে এই রকমই আমি 10th of December 2020 মনে করিয়ে দিই ইতিহাস, হিস্ট্রি, কি আমাকে রাত্রি 1:30টার সময় কৈলাস বিজয়বর্গী ফোন করেছিলেন কি ডায়মন্ড হাবড়া তোমাকে যেতে হবে, সকালবেলা রেডি হয়ে যাও। আমরা রেডি হয়ে গেছিলাম, 200-400 বাইক ছিল, ছেলে ছিল, সব নিয়ে আমরা একটা নেতাকে ওয়েলকাম করার জন্য সাথে। আমি সে সময় দেখেছিলাম 50খানা কনভে ছিল আর রাকেশ সিং আগে ছিল, তারপরে ইট ফিট বৃষ্টি আর বেহায়া মতন মমতা ব্যানার্জি চাড্ডা মাড্ডা গাড্ডা নাড্ডা আগলাম বাগলাম অভিষেক ব্যানার্জি যা তা কিছু বলেছিল, কিন্তু আমাদের কৈলাস বিজয়বর্গী এইটা ভেঙে গেছিল, এই জিনিসটা এলবোটা ভেঙে গেছিল, তারপরে মুকুলদার আঙুল ভেঙে গেছিল, নাড্ডাজি এইরকমই কাঁচটা ভেঙে গেছিল। তারা তো আমরা সেসব তো একটা বড় বড় নেতা, ওরা তো এটা বডি সিকিউরিটি গার্ড ছিল, গাড়ি ছিল, জেড+ ছিল, সব ছিল, তার জন্য বেঁচে গেছিল। 150 আমাদের কর্মীরা মারা গেছে, 150 কর্মীরা মারা গেছে। তারপরে আজ অব্দি ওই রকম পরিস্থিতি আমরা নিয়ে আসি না কি 150 বদলাটা আমরা নিতে পারবো। আজকে আমাদের খুবই ঘৃণা হচ্ছে, মানে টিএমসি কর্মী আর পুলিশের অভিনয়, এই যে 2জনকে 4জনকে ধরে নিবে, আবার ওকে বিজেপি কোনো লোককে ধরে বলবে কি এটা তো গোষ্ঠী কোন্দল, এটা বলে দিবে ওরা। কিন্তু দুঃখ এখানে আমার লাগছে কি বিজেপি পুরো কলকাতার বুকে কোন বড় বড় নেতা ঠান্ডা ঘরে বসে আছে, কোন নেতা বসে আছে ঠান্ডা ঘরে, চেক করা উচিত। এই দীপাঞ্জন গুহা, যখন অমিত শাহ আসবেন, এই সৌরভ চক্রবর্তী দালাল, এরা যখন আসবে, এই কলকাতা বড় বড় নেতারা, হ্যাঁ এখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি গোটা 40 থেকে 50টা
যুব মোর্চা আর উত্তর কলকাতা সভাপতি মিলে একটা ধর্মতলা গোটা 50টা, আমার 5,000 লোকের ক্ষমতা আছে, কলকাতা বুকে 5,000 লোকের ক্ষমতা আছে, এখন 1 ঘন্টার মধ্যে বের করে দিতে পারি। 1 ঘন্টা আমরা ডাইরেক্ট কালীঘাট যেতে পারি, ওই ঢিল ওই ইট মতন জবাব আমরা দিতে পারি। আর জবাব কিন্তু কালকে আমাকে আমাদের পার্টি গুন্ডা তকমা দিয়ে দিবে, আমাদের পার্টি বলবে রাকেশ সিংকে তো আমরা বলিনি, রাকেশ সিংকে তো ডাকিনি, রাকেশ সিং কেন গেছে? আপনার তো তিনি আক্রমণ হয়েছেন, তাকে আক্রমণ করা হয়েছে, আপনি রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে, স্বেচ্ছা প্রতিবাদ করতে পারবেন না? আমাদের ইচ্ছা এত আছে, আমরা দেখিয়ে দিতে পারি ওই কুচবিহারি বদলাটা, কুচবিহার বদলাটা কালীঘাট সামনে বদলাটা নিতে পারবো, আমার হিম্মত আছে। আমরা আরে কালকে যদি আমাদের পার্টির লোক যদি বলে দেয় রাকেশ সিং কে, রাকেশ সিং কেন আসলো, এখানে নিজেদের বিভীষণ এত আছে না কি আমাকে পুরো এখানে ভিলেন বানিয়ে দিবে। আগে আর নাবুক কে না, এখানকার সাউথ কলকাতা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কোথায়, মহিলা মোর্চা এত 9খানা 10খানা মোর্চা, উঠক বৈঠক, এত আমাকে একটা ফোন দরকার ছিল না, ফোন দরকার ছিল না। আম কর্মীকে আপনি বলুন, ওইসব নেতারা ওইসব এখানে মারের বদলা মার, ইটের বদলা ইট, ডিমের বদলা ডিম, সব বদলাটা সঙ্গে সঙ্গে নিতে হবে। কিন্তু একা আমি বিলেন হামলা মামলা 108খানা মাথায় কেস, আমার ফ্যামিলিতে সব নন পলিটিক্যাল, আমার বাবা নন পলিটিক্যাল, আমার মা নন পলিটিক্যাল, আমার বউ নন পলিটিক্যাল, আমার ছেলে মেয়ে নন পলিটিক্যাল, কিন্তু সবার মাথায় কেস। আমার বাবা 85 সাল বৃদ্ধ লোক, তার মাথায় 2টো কেস দিয়ে দিয়েছে, আমার মা নামে কেস, আমার মেয়ে নামে কেস, আমার ছেলে নামে কেস, আমার নামে 108খানা কেস, আমার নামে আমি 110খানা কেস আর নিতে জন্য রাজি আছি। কিন্তু ওই সব নেতাকে ডাকছি, কোথায় তোমার আগে থাকবো, তুমি কিন্তু রাস্তায় নামো। ওই দীপাঞ্জন গুহা যে টাকা বানায় ইলেকশনের সামনে, যে সৌরভ শিকদার, তপন শিকদারের ভাইপো, সেসব কোথায়, তাকে বলুন 10টা ছেলে নিয়ে এসে ওই জগন্নাথ চ্যাটার্জি জেনারেল সেক্রেটারি, পোস্ট আর টিকিটের সামনে তোমরা, আর হামলা মামলার সময় আমরা, কোনোদিন হবে না। দল ব্যবহার করছে কখনো মনে ইউজ এন্ড থ্রো, আমরা কি চাই না? আমরা চাই না শ্রমিক, আর আমরা বিজেপি ওই টোকরি উঠাবার সৈনিক না, আমরা জান দিয়ে দিব বিজেপির জন্য, পার্টির জন্য। বিজেপির জন্য প্রাণ দেবেন বলছেন, অথচ বিজেপি আজকে আপনাকে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করার জন্য স্বাধীনতা দিচ্ছে না। দিচ্ছে না, হাত পা বেঁধে দিয়েছে, হাত পা বেঁধে দিয়েছে, 4 বছর ধরে বেঁধে রেখেছে। ওই তো আগুন জ্বলেছে তখন শুভেন্দু অধিকারী এসছেন, আমাদের চিড়িয়াখানার সামনে, আমার চিড়িয়াখানা, আমি রাজনীতি, আমার এখানে আমার জন্ম, আমার বড় হওয়ার, আমার রাজনীতি সব আমাদের চিড়িয়াখানার সামনে। চিড়িয়াখানার সামনে প্রোগ্রাম হচ্ছে, আমি জানি না, আমি জানি না, আমাকে বলানো কোনো প্রয়োজন নেই। ন্যাশনাল লাইব্রেরিতে মাসে মাস ডেলি প্রোগ্রাম হয়, আমাদের ওয়ার্ডে আপনি প্রোগ্রাম করবেন, আমাকে জানান না, ঠিক আছে, আমাকে অসম্মান করুন, কিন্তু এত সম্মান, এত অসম্মান। আমি একা রাকেশ সিং বা একা আপনি বা একা শুভেন্দু অধিকারী কেউ কিছু করতে, বাংলাতে কিছু করতে পারবে না। এইরকম শুভেন্দু অধিকারী হাজার হাজার তৈরি হতে হবে, আর বাংলাকে স্তব্ধ করতে হবে। ওই সব নিয়ম আইন দেখে আমরা রাজনীতি করতে পারবো না। নেতা তাকে আক্রমণ করা হয়েছে, দলের এখনো নেতৃত্ব চুপ রয়েছে। আমাদের হিম্মত আছে, ওই সব নেতৃত্বকে তোয়াক্কা করি না, আমাদের হিম্মত আছে নবান্ন ঢুকে যাওয়ার। এখন একা একটা ঝন্ডা নিয়ে আমি ঢুকতে পারি, একটা ঝান্ডা নিয়ে ঢুকতে পারি, দিচ্ছে নবান্ন যাওয়ার, নবান্ন যাবো, কালীঘাট যেতে পারি, সব জায়গায় যেতে পারি, কিন্তু সেটা তো রাকেশ সিং একা বলছে, বাকি তো দল বলছে না। আমাদের পাশে, আমাদের জন্য হাজার হাজার ছেলে মেয়ে সব জিনিস করতে পারবে, ও তো আমার উপরে বিশ্বাস আছে। আমাদের ওয়ার্ডটা জিতিয়েছি, তার আশেপাশে 5টা ওয়ার্ড লোকসভা ইলেকশনে জিতিয়েছি, কিন্তু আমাদের কোনো ভ্যালু নেই। ভ্যালু কার? যে পয়সা রোজগার করে তার ভ্যালু, যা ইলেকশনের টাইমে যে টাকা বাঁটবে তার ভ্যালু, টিকিট ওরা পাবে তার ভ্যালু। তো আমরা সে রাজনীতি করি না, আমরা লিডারশিপের রাজনীতি করি। দলের বিরুদ্ধে এত ক্ষোভ কেন আপনার? ক্ষোভ লাগছে আজকে কুচবিহারতে ওই রকম মারছে, আর বেহায়া মতন টিএমসি অন ক্যামেরা বলছে কি ওটা তো একটা মানুষের বিক্ষোভ। আরে টিএমসি ঝান্ডা নিয়ে মারছে, পুলিশের গাড়ি ভাঙছে, পুলিশের গাড়ি ভাঙার আপনি একটা আইন হাতে নিচ্ছেন,
আর একটা লোককে ধরা হয়েছে, এক কর্মীকে ধরা হয়েছে, সেউদ কর্মী। আমার মনে হয় আগামীকালে বিজেপি একটা কর্মী ওরা বের করে বলবে কি এটা বিজেপির গোষ্ঠী কন্দল। কিন্তু ওখানে কার শুভেন্দু অধিকারী নিজে মুখ দিয়ে বলছেন এসপি রাজীব কুমার, ডিআইজি, ওখানকার নেতারা এর দায়িত্ব। কিন্তু আমরা তো কিছুদিন আগে দেখেছি অনুব্রত মন্ডল গালাগালি করলো একটা আইসি কে, তারপরে ওকে ট্রান্সফার করে দেওয়া হলো আর প্রমোশন দেওয়া হলো অনুব্রত মন্ডলকে। আপনি আশা রাখবেন, আপনার বিশ্বাস হয় কি কালকে মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসন এর নিরপেক্ষভাবে কোনো তদন্ত করে ওইসব আসামিদেরকে, ভয় তো নেই, আসামিদের তো ভয় নেই। রাকেশ দা, আমরা দেখেছি তৃণমূলকে বিরোধী দল হিসেবে থাকতে, এখন বিজেপি রাজ্যে বিরোধী দল, বিরোধী দলনেতার উপর আক্রমণ করা হলো, বিজেপি এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো প্রতিবাদ করেনি। অথচ তৃণমূলের আমলে আমরা দেখেছিলাম যখন তারা বিরোধী দল ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আক্রমণ করা হতো তাহলে তারা সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়ে দিত, প্রতিবাদ করতো তারা। কোথাও কি আপনাদের এই রাজনীতিটা শেখা দরকার ছিল তৃণমূলের? আজকে শুনুন, আজকে আপনি রাজনীতির মধ্যে শুনবেন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির মধ্যে ঝগড়া আছে, মহুয়া কল্যাণ মধ্যে ঝগড়া আছে, সবার সাথে ঝগড়া হতেও পারে, ঝগড়া আছে। কিন্তু একটা পার্টির লিডার বিরুদ্ধে এত বড় কাণ্ড যাওয়ার পর কোন নেতা, আমি তো খুঁজে দূরবীন দিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি না কি রাস্তার মধ্যে আছে, রাস্তায় নেই। আর আমরা যদি রাস্তাতে যাই তো ওখানে প্রশ্ন চিহ্ন এসে যাবে, কে রাকেশ সিং নিজের ফুটেজ নেওয়ার জন্য চলে গেছে, রাকেশ সিং এত লোক ঝামেলা করে দিয়েছে, এই ঝামেলাটা না করতে হতো, ওরা ওখানে একটা মিটিং করবে। আচ্ছা, আপনি এই যে আন্দোলন করেন কিংবা আপনি আপনার কর্মীদেরকে নিয়ে পথে নামেন, দলকে ভালোবেসে পথে নামেন নাকি ফুটেজ খাওয়ার জন্য, যেটা দল সব সময় আপনাকে? দলকে না, জীবন থেকে ভালোবাসি। কংগ্রেস 17 বছর করেছিলাম, আমার উপরে বুদ্ধদেব ভট্টাচার্য লেট সিএম, উনি যে মারা গেছেন, তার বিরুদ্ধে আমার বিরুদ্ধে 307 মামলা আছে। আমি উনার পাম এভিনিউ বাড়িতে ঢুকে গেছিলাম যেদিন নন্দীগ্রামে মারা হয়েছিল। আপনি আমার কেস খুলে দেখে নিন, কোরায়া থানায় কেস নম্বর 16 আন্ডার সেকশন 307 উনার উপরে হামলা। আর আমরা ঢুকে গেছিলাম, রাগে মাথায় ঢুকে গেছিলাম, কংগ্রেস করতাম, ঢুকে গেছিলাম। আর 307 মামলা সে সময় খেয়েছিলাম একটা সিএম কে মারার জন্য, অ্যাটেম্প টু মার্ডার। তখন প্রদীপ ভট্টাচার্য বলেছিলেন আমাকে বাঁচাতে জন্য কি বুদ্ধদেব ভট্টাচার্য বাড়ির সামনে আমি থাকি, ওর উপরে আমি থাকি। রাকেশ সিং আমাদের একটা নেতা, ও আমার কাছে এসেছিল, আমার প্রদীপ ভট্টাচার্যের সাথে সে সময় একসাথে বন্দি হতো না কেন, আমরা সোমেন মিত্রা গ্রুপ করতাম। তো তখনও আমরা একটা পার্টি নেতারা আমাকে বাঁচিয়েছিল, তো আমার বেল হয়েছিল। তো আজকে আমরা কালীঘাট ওনার বাড়ি ঢুকার, আমাকে পুলিশ মেরে ফেলতো, কিন্তু ঢুকার আমার সাহস আছে, আমি ঢুকে যেতাম, আমার সাহস আছে, আমার ঢুকার সাহস আছে। আমার পেছনে যদি কেউ জেনে যায় কি রাকেশ সিং এখান থেকে বেরিয়ে গেছে, তখন অনেক লোক আমার পেছনে চলে যাবে, অনেক লোক চলে যাবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি কোন নেতা আমাকে ফোন করে বললো এখন অব্দি কি রাকেশ ভাই এত বড় কাণ্ড হয়েছে, আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি, চলো আমরা দল আর এই গুটবাজি ছেড়ে। কিন্তু দিলীপ ঘোষ মিশবে, বাঁদর মতন বলবে কি এটা তো ভগবানের জাপ করছি, ভগবানের মন্দির কে, আমাদের 150 লোক মারা যাবে আর তুমি গিয়ে জাপ করবে। তারপরে কেউ ফোনে বলবে কি রাকেশ সিংকে কেস দাও, রাজনীতি করবে। আর আমরা চুপ করে এখানে রাজনীতি বুঝি না, রাজনীতি আমরা সব বুঝি। আপনি দলকে ভালোবাসেন, দল কি আপনাকে ভালোবাসে? এটা দল বলতে পারবে। দলের আমরা কিন্তু মোদিজিকে খুব ভালোবাসি, আমাদের দেশকে খুব ভালোবাসি, এখানে খুব সবাইকে ভালোবাসি, সব নেতাকেও ভালোবাসি, আমার কোনো গুটবাজি নেই। আর আমরা শুভেন্দু অধিকারীর একটা সৈনিক, আর আমরা উনার লয়ার। আমাদের দুঃখ লেগেছে কি আমার এত বড় নেতা এত বড় কুচবিহারে হ্যাকেল হয়েছে, এখানে যখন আসে শুভেন্দু অধিকারী প্রোগ্রাম করে হাজার হাজার লোক বেরিয়ে আসে, কোথায় 100 লোক 200 লোক, সাউথ কলকাতা নর্থ কলকাতা এত মোর্চা কোথায় সব ভাই? 5 ঘন্টা হয়ে গেছে। নন্দীগ্রামে হয়েছিল তখন 1 ঘন্টা পর আমরা 500 লোক বুদ্ধদেব ভট্টাচার্য বাড়িতে ঢুকে গেছিলাম, বুদ্ধদেব ভট্টাচার্য বাড়িতে ঢুকে গেছিলাম। আমাকে 1:30টার সময় রাত্রিবেলা কৈলাসজি বললেন কি রাকেশ ভাই অনেক 15,000 লোক, শওকত মোল্লা, সোনালী গুহ রেডি করেছে,
আমাদেরকে যেতে হবে। ডায়মন্ড হাবড়া আমরা ঢুকিয়ে ছেড়েছিলাম, অভিষেক ব্যানার্জি 100 চ্যালেঞ্জ হওয়ার পরেও ডায়মন্ড হাবড়া আমরা ঢুকিয়ে দিয়েছিলাম। 70খানা কনভের মধ্যে আমরা সব থেকে প্রথম কনভেতে, আর 20-25টা কনভে ঢুকে গেছিল, আর 50টা কনভে ভয়তে উল্টো রাস্তা পালিয়ে গেছিল। তার পুরো নাম ওইসব নেতাকে আমরা জানি, বিজেপি নেতারা ওখান থেকে ব্যাক চলে গেছিল। কিন্তু ওই নেতারা এখন হিরো আছে, এই নেতারা এখন বড় বড় এখানকার নেতা আছে। আমাদের সে সময় আমারও সিআইএসএফ ছিল, আজকে আমার সিআইএসএফ নেই, কিন্তু সিআইএসএফ থাকুক না থাকুক, আজকে মন প্রাণ দিয়ে ভারতীয় জনতা পার্টি একটা কর্মী হিসাবে খুব মর্মাহত, খুব দুঃখিত, খুব কষ্ট লাগছে। কি অনেক জিনিস করার ইচ্ছে আছে আমার, অনেক প্ল্যানিং আছে এই কুচবিহার বদলাটা নেওয়ার জন্যে। কিন্তু এখানে আমি নিজে ডিসিশন জন্য যদি করি, তো কালকে আমি একটা পার্টির জন্য ভিলেন হয়ে যাব, বলবে ও টিকিট জন্যে, ফোকাস জন্যে, ফুটেজ জন্যে এই রাজনীতি করছে। কিন্তু আমি তোদেরকে ওই সব নেতাগুলোকে, যে জিএস আছে, যে হাবড়া বড় বড় নেতা, আরে হাবড়া বাংলা সব একাকার হয়ে ঢুকুক না কালীঘাট, চলো না নবান্ন। আমি চ্যালেঞ্জ বলছি কি, এখন যদি বললে আমার কোনো, জানাবেন বিজেপি নেতৃত্বদেরকে যে হ্যাঁ বিজেপি নেতৃত্বকে বলবো কি সব গুটবাজি ছেড়ে, কে সুকান্ত মজুমদার গুট, কে বंसल গুট, কে মালবিয়া টুইটার জি গ্রুপ, কে কার গ্রুপ, কে অমিতাভ চক্রবর্তী, সব ছেড়ে আমাদেরকে ডাকুন। কলকাতা বুকে যদি 2000 ছেলে না দিই, আমি রাজনীতি ছেড়ে দিব। কাঁপিয়ে না দিই তো রাজনীতি ছেড়ে দেবো। কয়েক মাস পর ভোট, বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপির মধ্যে এরকম একটা, হ্যাঁ টিকিট ওদের নেতাদেরকে টিকিট দিতে হবে, ও তো শান্তিতে থাকবো। হ্যাঁ ক্ষমতায় আসতে পারবে। হাওয়া হিন্দু, রোহিঙ্গিয়া, মুসলমান, এসব নিয়ে রাজনীতি? মুসলমান, হিন্দু, বাঙালি, অবাঙালি, ওই বাহিরাগত, এইসব নিয়ে রাজনীতি? মমতা ব্যানার্জি যে রাজনীতি করছে তার থেকে আমাদের কম রাজনীতি হচ্ছে না। আমাদের বিরুদ্ধে আমাদেরই দল নেতারা সব থেকে বেশি। দলের বিভীষণ কারা সবাই জানে, বিভীষণ কারা সবাই জানে। একটা বিভীষণ তো দিলীপ ঘোষ, আপনি দেখতে পাচ্ছেন তো। সব থেকে বড়, এখন যদি পার্টির এগেনস্টে উনি কি কাজ করেছেন কি করেননি, একটা কর্মী থেকে জিজ্ঞেস করে নিন। তখনও ওনার জন্মদিন ছিল, আমি উইশ করিনি, কিন্তু কোন নেতা উইশ করিনি? সবাই নেতা উইশ করেছে। তবে ওটা বলবে কি ওটা উনার ব্যক্তিগত জীবন। আরে ভাই, বড় বড় নেতার ব্যক্তিগত জীবন দেখেই আমরা, আচরণ ব্যবহার দেখে আমরা উনাকে প্রণাম করি, উনার আদর্শকে দিয়েই আমরা এগোই। আর আজকে একটা নেতা বলছে, আমি নাম করব না, একটা নেতা বলছে কারো ব্যক্তিগত জীবনে ঢুকার আমাদের কাজ নেই। আরে কেন কাজ নেই ভাই? আপনি করলে রাসলীলা, আর আমার হলে চরিত্র ঢিলা। আমি করলে চরিত্র ঢিলা, আর উনি করলে রাসলীলা। তো উনার ব্লু পিকচার বেরোচ্ছে, কেন এতদিন ধরতে জন্য সময় লাগলো? আপনি বাংলা হন্ট আপনারা বেরিয়েছিলেন, আর এই অনেক পোর্টাল বেরিয়েছিল, আইনি পদক্ষেপও নিয়েছেন সবার বিরুদ্ধে, সব ধামা চাপা দিতে জন্য। একটা কথা তো বলতে হবে, এখানে তো পুলিশ, ওইসব নেতা, ওইসব সবাই এক জায়গা আছে। তো দিলীপ ঘোষকে কেন বের করে, আজ যদি রাখতে হলো তো আমাদেরকে, আমরা তো বিরুদ্ধে বলেছি, আমাদের তো উনার প্রতিবাদ করেছি, আমাদেরকে বের করে দিক দল, বা যে অন্যায় ভাবে আছে তাকে দল বের করে দিক। কিন্তু বের কবে করবে? যখন একদম শেষ মুহূর্তে দিলীপ ঘোষ আমাদেরকে আর মারতে 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 এক জায়গায় যখন নিয়ে যাবে, তখন ওদেরকে সাইড করবে। এইসব করে রাজনীতি হবে না, আর টিএমসির সাথে লড়া সম্ভব না, আমি যেটা মনে করছি। আমিও আজকে ব্যক্তিগতভাবে কি আপনি আন্দোলন করতে পথে নামবেন? আমার মন দিয়ে, আত্মা দিয়ে, বুদ্ধি দিয়ে আমার এখনই হাত পা কাঁপছে কি আমি কি করতে পারি, আমার জান চলে যায়। এই যদি নেতা বিরুদ্ধে যদি অপমান হয়েছে, ওই সব নেতাকে আমরা অপমান যদি না করি, তো আমরা এই চেয়ারে বসার আমার কোনো হক নেই। আপনি নিজের প্রাণ দিয়ে দেবেন বলছেন, কিন্তু জান দিয়ে দিতে পারি, দল কি তার মূল্য রাখবে? মূল্য কি রাখবে? আমার ছেলে মেয়ে কাঁদবে, মালা দিতে আসবে, তারপরে এই তো 150 লোককে দেখতে পাচ্ছি, তো 150 লোকের তো কর্মীদেরকে দেখতে পাচ্ছি, তো হাসি মুখে মন্দিরে যাব। কেন কি দিলীপ ঘোষ প্রেসিডেন্ট ছিল সে সময়, আর কার্ড পাঠিয়েছে দিলীপ ঘোষকে। যে লোক মারা গেছে তার বাড়িতে তো কার্ড যায়নি,
আমাদের কর্মী বাড়িতে তো কার্ড যায়নি, ওই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে কার্ড যায়নি, দিলীপ ঘোষ কাছে কার্ড গেছে, চিফ সেক্রেটারি পাঠিয়েছে, আর দুটো বড় বড় নেতা ওনাকে ওয়েলকাম করেছে। এইসব তো রাজনীতি আমাদের বিজেপিতে আছে, এসব ঘৃণ্য রাজনীতি। এই রাজনীতিকে ঘৃণা করি আমি। রাজনীতি মানে মূল্যবোধ। 1 ইঞ্চি জমিন ছাড়ার উচিত ছিল না, 1 ইঞ্চি। আজকে বেশি বললে আমার খারাপ লাগবে, আমি এই সময় আমি নিজের দলকে হেয় করছি, দলকে আমি খারাপ বলছি, কিন্তু যেটা দেখতে পারবো সেটা বলবো। ভাই, নর্থ কলকাতার মধ্যে খালি 50টা তমগ্ন ঘোষ আর একটা যুব মোর্চা আর 10-20টা লোক নিয়ে প্রোগ্রাম, হাসি হচ্ছে এটা। উত্তর কন্যা অভিযানে 10 লক্ষ লোক মিছিল করছে, কিন্তু সেই উত্তর কন্যা অভিযানে যে শুভেন্দু অধিকারী ছিলেন তার উপর আক্রমণ হলে সেখানে 50 জনের মিলে বিক্ষোভ। এটাই তো পুরো বাংলা না, কি বলবো, এই লড়াইটা ক্ষমতায় আসতে পারবেন 26? কোনোদিন আসতে পারবো না, কোনোদিন আমরা কৈলাস বিজয়বর্গী আর যে লোক এই ভোডাফোনে একটা ডগ ছবি লাগিয়ে ওনাকে যে অপমান করেছিল, তারা কোথায়? এই চিটিংবাজ এই শিকদার, সৌরভ শিকদার, এই চিটিংবাজ সৌরভ শিকদার, এই দীপাঞ্জন গুহা, এই সব পদে যে সব বসে আছে সেসব কোথায়? রাস্তা কোথায় আছো বাবা? ওজিএস আর প্রেসিডেন্টরা তোমাকে এই পদটা দিয়েছিল এই করতে জন্যে কি তুমি দিল্লিতে বসে লাইজেনিং করো? কার কাস্টমে, কার ইনকাম ট্যাক্স, কার ইডি, কার চিঠি আসছে আমাকে বসো আর আমি ইডি আর সব ম্যানেজ করব? তার জন্যে রাস্তায় কে নামবে? হামলা মামলা কে খাবে? আমি শুনুন, আমি 10 দিন আগে লালবাজারে বন্ধ ছিলাম। এই বালিগঞ্জ কসবা সব থেকে প্রথম আমার রথ পূজা দিন আমার লাগলো আমার এটা করা উচিত, আমি করেছিলাম। তারপর আমাদের সাউথ কলকাতা প্রেসিডেন্ট ভয় দিয়ে লকআপে ঢুকছে না, আমাকে ওসি বলছে রাকেশ ভাই আপনার ভয় দিয়ে ঢুকছে না কেন, আপনি কি মারবেন? তবে যদি এই সব দশা হয়, দিশা হয় আমাদের পার্টির, তবে আমরা রাজনীতি করতে পারবো কোনোদিন? হ্যাঁ, আমাকে ওসি বলছে, প্রশাসন দিক দিয়ে আমাকে বলছে, তো আপনি বলুন আমি কেন ওকে মারবো? আমার কি প্রয়োজন আছে মারার? কিন্তু বদনামটা কোথায় আছে, এ পার্টির ভয়টা কোথায় আছে? তো তুমি ভাবা, ও একটা ফরচুনার কিনে নিয়েছে এই রাজনীতি করতে করতে, আর আমার দলের কর্মীরা পোস্ট করছে কি রাজনীতি করে কালকে একটা বাইক চড়ার ক্ষমতা ছিল না, আর তুমি দিল্লি পয়সা দিয়ে তুমি কোটি কোটি টাকা ফ্ল্যাট করে নিয়েছো। এই আমাদের একটা জিএস কোটি কোটি টাকা ফ্ল্যাট হয়ে গেছে 2023 থেকে 2025-এ, আর এত পয়সা তুমি কামিয়ে নিয়েছো। তো ভাই, আর একটাও কেস নেই, খুব মজার ব্যাপার, ওদের উপরে কিন্তু একটাও কেস নেই, প্রশাসনে একটাও কেস নেই, একদম গাল লাল। আর টিভিতে যখন বসবেন দেখবেন ওর চশমা আর একদম লাল লাল চেহারা সাজিয়ে মনে হচ্ছে কি সলমান খান আমির খান ফেল, ওই শুটিংটার মধ্যে সলমান খান আমির খান ফেল হয়ে যাবে। আর কি কথা বেরোয়, মানে সরস্বতী মা সরস্বতী মুখে বসে আছে, আর আমরা হামলা মামলা খেয়ে আমার মতন হাজার হাজার এমনি লোক বাড়িতে অপমান হয়ে এই রকমই বসে আছে। আমাদের মজা লাগছে না, কিন্তু আমার ভিতরে যখন আপনি কোনো যদি শক্তি থাকে তখন দেখবেন যে আমার বুকের ভিতরেটা এই পার্টির জন্য কি কষ্ট হচ্ছে। আমি চোখ দিয়ে ওই দেখানোর জন্য চোখে জল, ওই ঘড়িয়ালি জল বের করতে পারছি না, কিন্তু আমাদের কষ্ট খুব হচ্ছে। শুভেন্দু অধিকারী মতন নেতা এত এভরিডে কোনো না কোনো প্রোগ্রাম, কোনো না উত্তর কন্যা, দক্ষিণ কন্যা, ওই রাম মন্দির, ওই হিন্দু, এইসব নিয়ে এভরিডে প্রোগ্রাম করছে, আর ওর পেছনে আমাদেরই সংগঠনে একটা পার্ট এভরিডে পেছনে লাগাও, ওর পেছনে হেও করো, ওকে কষ্ট দাও। তো এইসব রাজনীতি হবে? এই ভাই, তোর ক্ষমতা আছে তুই কর, আমার ক্ষমতা আছে আমাকে তুই করতে দিলি না, তুই ভালো থাকো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।